এবার এর জন্য শুনানি হবে 8 তারিখে। এর মাঝে সমস্ত কিছু প্রসেসিং কিন্তু পেন্ডিং আছে। এই মুহূর্তে যারা আস্কড করছেন আমাকে যারা জিজ্ঞেস করছেন যে দাদা কি করব বা কি করলে ভালো হয়, তো তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব যে তোমরা পড়াশোনাটাকে কন্টিনিউ রাখো। যে কোনো সময়ে আবার রিনিট হতেও পারে, বা তুমি 1 লাখের মধ্যে র্যাঙ্ক করেছো বা 70,000-এর মধ্যে র্যাঙ্ক করেছো, এটা খুবই একটা ভালো তোমার কাছে অপরচুনিটি। জাস্ট তুমি একটা বা দুটা কোশ্চেন ঠিক করলেই তুমি জাস্ট একটা সিট পেয়ে যেতে পারবে গভর্নমেন্ট কলেজে। তো তুমি যখন সমস্ত কিছু ছেড়ে দিয়ে হোমিওপ্যাথিতে আসতে চাইছো, তো তখন তোমাকে কয়েকটা জিনিস অবশ্যই জানা জরুরি। যেমন দেখতে গেলে ইরিটেট করছে, যেমন দেখতে গেলে আপনাকে বলি আমি, সাপোজ আপনার র্যাঙ্ক হয়েছে 70,000, আর আয়ুষের কাউন্সেলিং একটু দেরিতে হয়। প্রথমে এমবিবিএসের কাউন্সেলিং হবে, তারপরে বিডিএস, তারপরে আয়ুষের কাউন্সেলিংটা আলাদাভাবে সেটাকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু নিট ইউজুর মধ্যেই নিচ্ছে, ঠিক আছে? ফলে পরীক্ষা একটাই, জাস্ট র্যাঙ্ক ওয়াইজ মেরিট ওয়াইজে এটাকে আলাদা করে নিয়েছে, যেটা খুবই একটা ভালো যে মেরিট ওয়াইজ সে নিজে চুজ করতে পারছে সে কোন কলেজ নেবে। প্রত্যেকটা স্টুডেন্টের ড্রিম থাকে যে সে এমবিবিএস কলেজে একটা সিটকে সে ক্র্যাক করবে, একটা সিটকে সে নেবে। এবার এর মাঝে অনেক কিছু তার লাইফে অনেক কিছু ইভেন্ট চলে আসে। যেমন ধরতে গেলে একটা স্টুডেন্টের টার্গেট থাকলো সে রানিংয়ে এমবিবিএস পাবে, সে সেভাবে তার হার্ডওয়ার্ক করলো এবং সে কোনোভাবে একটা কোশ্চেনের জন্য তার একটা গভর্নমেন্ট সিট হলো না, তার কিন্তু ইকোনমিক অবস্থা খুব একটা ভালো না, সে কী করলো, প্রাইভেটে ভর্তি হলো না। ঠিক একই সময়ে সে ইঞ্জিনিয়ারিংয়ে ভালো একটা র্যাঙ্ক করলো, সে চলে গেলো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, যেটা হওয়া উচিত বা হওয়া স্বাভাবিক। কেন সবাই যে ডক্টরই হতে হবে এর কোনো মানে নেই, সবাইকে যদি ইঞ্জিনিয়ারিং হতে হবে এর কোনো মানে নেই, সবাইকে যে লয়ার হতে হবে এর কোনো মানে নেই। ফলে যে যেমন তার প্যাশনকে ভালোবেসেছে, যে যেমন ধৈর্য নিয়ে পড়বে, তার কাছে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে ইন্টারফেয়ার করার কেউ না। এবার আপনি যখন 1 বছর হলো না, দ্বিতীয় বছর আপনি আবার ট্রাই করতে লাগলেন, তৃতীয় বছর আপনি আবার ট্রাই করতে লাগলেন, ঠিক কোনোবার হচ্ছে কোনোবার হচ্ছে না, তো যখনই আপনার সময়টা বাড়বে তখন আপনার কিন্তু মেন্টাল প্রেশার হয়ে যায়। অনেক স্টুডেন্ট হয়ে যায় মানসিক চাপের জন্য সে কিন্তু এসব স্ট্রিম ছেড়ে দিয়ে সে অ্যাটেম্প টু সামথিং ব্লা ব্লা সব কিছুই আপনারা জানেন। তো মানসিক চাপটা বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবেন না, আর মানসিক চাপটা আমি বলবো স্টুডেন্টদেরকে তোমরা নেবে না। এবার কথা হচ্ছে তোমরা খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়েছো, এবার দেখলে যে এতদিনে কিন্তু নিট প্রসেসিং কাউন্সিলিং হওয়ার কথা, কন্টিনিউ হওয়ার কথা, কিন্তু সেটা কোনোভাবে হচ্ছে না। কিন্তু তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, যা হবে যা ফায়সালা দিবে সেটাই ফাইনাল। এর জন্য মন খারাপের কিছু নেই, এর জন্য অধৈর্যের কিছু নেই, এর জন্য সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভ থাকতে হবে কিছুই নেই। তোমার কাছে যা খবর আসবে তোমার কোচিং ইনস্টিটিউট তোমাকে জানিয়ে দেবে, এর জন্য তোমাকে সবসময় অনলাইনে বা সবসময় তোমাকে অ্যাক্টিভ থাকার কোনো জরুরি নেই, ঠিক আছে? তো ফলে তুমি তোমার পড়াটাকে চালিয়ে যাও, যেভাবে তুমি পড়াশোনা করে তুমি 1 লাখের মধ্যে র্যাঙ্কটা নিয়ে আসছো, সেই র্যাঙ্কটা যেন আমি আরও ভালো দেখতে চাই, যেটা তোমার কাছে 25,000-এর মধ্যে চলে আসছে, যেটা 15,000-এর মধ্যে চলে আসে, যেটা 10,000-এর মধ্যে চলে আসে। এটা তুমি অ্যাচিভ করার চেষ্টা করো, যেখানে তোমার উইক পয়েন্টগুলো আছে সেগুলোকে টাইট দেওয়ার চেষ্টা করো, সেগুলোকে মজবুত করো, সেগুলোর ভিতগুলোকে স্ট্রং করো, আর কিছু না। এখানে হেডেকের কিছু নেই, এখানে চাপের কিছু নেই। তুমি তোমার নিজের লাইফ প্রফেশন যেহেতু বেছে নিয়েছো, তো তুমি একটু এক কদমের তুমি রিস্ক নিয়েছো, তো রিস্ক যেখানে আছে সেখানে তো তার ভালোবাসা আছে, সেই জন্য তো সে এখানে কোচিং ধৈর্য নিয়ে পড়ছে, তাই না? তো তারা অলরেডি মোটিভেটেড, তারা অলরেডি নিজেকে সঁপে দিয়েছে মানুষের সেবা করবে বলে। তো ফলে তাকে একটু হলেও মানসিক বলতে গেলে তাকে একটু হলেও সবার থেকে আলাদা হতে হবে, সবার থেকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে এবং বেছে নিতে হবে তার সমস্ত কিছু সে পাবলিক সার্ভেন্ট দেবে, মানে মানুষকে সেবা দেবে, ঠিক আছে? তো এবার একটু ধৈর্য রাখতে বলবো আমি, এই জন্য বলবো যে যারা হোমিওপ্যাথিতে পড়তে চাইছে বা আয়ুর্বেদিকে পড়তে চাইছে বা আয়ুষের কাউন্সেলিং করে কোনো কলেজে ভর্তি হতে চাইছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল হোমিওপ্যাথি কলেজ আছে 12টা, তার মধ্যে একটা এনআইএস, 60টা বেসরকারি, 4টা গভর্নমেন্ট। তো 4টা গভর্নমেন্টের মধ্যে সিট পেতে গেলে একটু টাফ আছে, জাস্ট এমবিবিএস, বিডিএস, তারপরেই যদি ডক্টরি পড়তে চান তাহলে তারপরে আয়ুর্বেদিককে প্রাধান্য দেয়, তারপরে হোমিওপ্যাথিকে প্রাধান্য দেওয়া হয়। তো হোমিওপ্যাথি সিট পাওয়া খুবই
একটা টাফ ব্যাপার, যেটা খুব একটা লিমিটেড সিট থাকে সরকারি পেতে গেলে। গভর্নমেন্ট যেটা প্রাইভেট সেটার ব্যাপারটা একটু আলাদা, সেটা আপনি অবশ্যই আপনি জানেন। তো আমি বলতে চাইছি যে যেসব ছেলেরা গভর্নমেন্টের কলেজগুলোকে বাছাই করতে চাইছে বা ফ্রিতে, যাদের ইকোনমিক অবস্থা অনেকটাই উইকার, তো আমি বলবো তোমরা যেভাবে পড়াশোনা করে যাচ্ছ সেভাবেই করে যাও। আর যখন কাউন্সিলিং বা নোটিশ আসবে সাথে সাথে ভিডিও আপলোড হয়ে যাবে, সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। এতে হেডেকটা আপনার কোচিং সেন্টারের, এতে হেডেকটা আপনার দাদাদের, আপনার না। তো এবার বলি, আপনি সাপোজ এবছরে আপনি আয়ুষের কাউন্সিলিং করলেন না, তাহলে ভাবুন কি কি হতে পারে। পরের বছর যে আপনি পেয়ে যাবেন এর কোনো গ্যারান্টি নেই। ওই জন্যে যেই মুহূর্তে যেটাই পেয়ে যাচ্ছেন অপরচুনিটি, সেটা আপনি ডিজার্ভ করেন, সেটাই আপনি পড়ুন এবং সেটাই আপনি চালিয়ে যেতে পারেন। এবার সাপোজ আপনি ভাবছেন যে আমি প্রথম বছরটা আমি আয়ুষের কোনো কলেজে যাব, সেখানে আমি 1 বছর গ্যাপস দেব, সেই জন্য আপনাকে পেনাল্টি চার্জ করা হবে। আপনি ডেন্টাল কোনো কলেজ পেয়ে গেলেন, সেখান থেকে আপনি ছাড়লেন, আপনাকে পেনাল্টি চার্জ করা হবে এবং কি হচ্ছে, এটা চালু হয়েছে। যেহেতু আপনি কনফিডেন্ট যে আপনি এমবিবিএস পাবেন, অথচ আপনি জেনে বুঝে একটা যে তার শুধু একটা হোমিওপ্যাথি সিট হয়ে গেলে সে কন্টিনিউ করে পড়তো, আপনার জন্য কিন্তু সে স্যাক্রিফাইস করলো। তো ফলে পেনাল্টিটা কিন্তু আপনাকে গভর্নমেন্টকে দিতে হবে। কেন এটা, যদিও এটা করা খুবই অন্যায় আমি মনে করি, যে কলেজে কাউন্সিলিং করার পর, ভর্তি হওয়ার পর সিটটাকে বুক করে সে একটা ইয়ারকে নষ্ট করে একটা ছেলেকে ভবিষ্যৎটাকে সে অন্ধকারে ঢেলে দিয়ে সে সেটাকে আত্মসাৎ করে নিচ্ছে। তো এটা অনেক বড় একটা হিস্টোরি, এটা আমি পরে বলবো। এখন বলতে চাই যে যেটা তোমার সামনে অপরচুনিটি আছে, সুযোগ আছে, সেটা তুমি নিয়ে নাও এবং তুমি চাইলে সেটা কন্টিনিউ করতে পারো। যদি তুমি ইয়ার ল্যাগ বা ড্রপ দাও, সেখানে তোমার ক্ষেত্রে সেটা তোমাকে আবার রিঅ্যাডমিশন নিতে হবে। এখন 75%-এর নিচে কেউ পরীক্ষায় বসতে পারবে না, এটা সাফ। এবার নেক্সট এক্সাম বা এক্সিট এক্সাম, যেটা এমবিবিএসদের নেই, সেটা আমাদের বিএইচএমএসে এখনও লাগু আছে, এখনও চালু আছে। যে সমস্ত ব্যাচগুলো 2017 সালে পরে অ্যাডমিশন হয়েছে, তাদের একটা ডেডলাইন আছে। এই ডেডলাইনের মধ্যে যাদের ইন্টার্নশিপ কমপ্লিট হয়নি, তাদেরকে নেক্সট এক্সাম বা এক্সিট এক্সাম অবশ্যই দিতে হবে। তো ফলে একটু সতর্কতার সহিত আপনি যে স্টেপটা নিচ্ছেন, সেটা একটু সতর্কতার সহিত নেবেন। আর আমি চাইবো যে স্টুডেন্টটা, প্রত্যেকেই এলিজিবল, প্রত্যেকেই কাবিল, আমি চাইবো যে স্টুডেন্টটা আসছে সে যেন হোমিওপ্যাথিটাকে ভালোবেসে যত্ন সহকারে পড়ার চেষ্টা করে। এটা অনেক একটা টাফ, অনেক একটা ইজি, এর মধ্যে অনেক কিছু পেশেন্ট অ্যাজ এ হোল ট্রিটমেন্ট যেখানে হয়, সেখানে একটু ধৈর্য ধরতে হবে। এর জন্য আপনাকে অনেক জ্বলতে হবে, পুড়তে হবে, অনেক কিছু আপনাকে ধৈর্য নিয়ে কাজ করে এগোতে হবে। চট করে ঘাবড়ে গেলে হবে না, চট করে আপনি কম্প্যারিজম করলে কিছুই পাবেন না। তো আশা করি আপনার পয়েন্ট অফ ভিউ আমি আলোচনা করে নিয়েছি। তো আয়ুষের যে কাউন্সিলিং হবে সেই ডেটের মধ্যে অবশ্যই কাউন্সিলিং করুন, কাউন্সিলিংয়ে বসুন। যে কলেজটা হচ্ছে যথাযথ যদি সময় উপযুক্ত হয় তবে ভর্তি হন, নইলে ছেড়ে চলে আসুন। আপনি আপনার যে কন্টিনিউ পড়াশোনাটা করছেন সেটা আপনি চালিয়ে যান। যে কোনো সময় যদি ক্যান্সেল হয়ে যায়, পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, সেটা আপনাকে সেই পরীক্ষায় আবার দিতে হবে। যদি না হয় তো আপনার কাছে কিন্তু সময় ঘনিয়ে আসছে। এসব কোশ্চেন লিখ বা এরকম মাথা সমস্ত কিছু ঢোকাবেন না। একদম বলবো যে একদম নিরিবিলি জায়গায়, কোচিং সেন্টারে হোক, কোচিং সেন্টারে যেখানে হোক, আপনি যেখানে পড়ার জন্য যথেষ্ট সুযোগ পাবেন, সেখানে আপনি অবশ্যই আপনার পড়াটাকে চালিয়ে যান। জয় বাংলা, জয় হিন্দ, থ্যাংক ইউ এভরিওয়ান।